এবং দেখলাম যাদেরকে পিটাচ্ছে তারা বের হয়ে সব দৌড় মারতেছে বাসা থেকে এবং বাড়িতে বাড়িতে যে তল্লাশি করতেছে এবং একজনকেও দেখলাম না যে পুলিশ বা আর্মির উপর আক্রমণাত্মক কোনো দৃষ্টিভঙ্গি বা আক্রমণ করার কোনো চেষ্টা করছে। এখন কথা হলো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চট্টগ্রাম হাজারীগলিতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে সেটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব দেখেছে। এখানে এই ঘটনাটি অনেকেই অনলাইনে একপক্ষিকভাবেই প্রচার করেছে। এছাড়াও ভারতের অনেক মিডিয়া তো বাংলাদেশের সংখ্যালঘুদের ঘটনাকে তিলকে তাল করে প্রচারণা করছে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, একজন মুসলিম ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ভিডিও বার্তা দিয়েছে, যেটি ব্যাপকভাবে অন্যান্য অনেকেই সেটি প্রচার করছেন তার বক্তব্যটি। কারণ তিনি একজন মুসলমান, তিনি এই আসলে যে এই ঘটনাটি যে প্রকাশ করেছে সেটা হিন্দুদের পক্ষে গিয়েছে, যার কারণে এটা অনেক হিন্দুরাও এই বিষয়টি কিন্তু প্রচারণা করেছে। তো আমরাও আমাদের নজরেও ভিডিওটি এসেছে। তো আমরা দেখেছি যে এই যে ব্যক্তি, যিনি আসলে একজন মুসলিম, তার দাড়ি এবং টুপি রয়েছে। তো এই ব্যক্তি যে ঘটনাটি যেভাবে প্রচার করেছে সেটি আসলে অনেকটাই একপক্ষিক। তো তিনি একজন মুসলমান হিসেবে একপক্ষিকভাবে অর্ধেক ঘটনা প্রচার করেছে, এটি আসলে সত্যিই দুঃখজনক। তো তার এই ভিডিও সম্বন্ধে আমরা অবশ্যই কথা বলবো। কথা বলার আগে এই বিষয়টি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি। পরে স্থানীয় যারা হিন্দু আছে তারা তার সাথে বসে বিষয়টি নিয়ে একটা আপোষনামা করেছিল এবং সেটা মুসলিকাপত্র হিসাবে তাদের কাছে প্রমাণাদি আছে। সে মুসলিকাপত্রে সে স্বীকার করেছে। স্বীকার করার পরে সে সিগনেচারও করেছে। আমি দেখলাম মুসলিকাপত্রটি যে আমি এটা করে ফেলেছি আর করব না। আর্মি এবং পুলিশ সেখানে যে একটা হিন্দুদের উপর একটা আক্রমণ চালিয়েছে এবং দেখলাম যে পুলিশ ওই সময় যে সিসি ফুটেজ আছে বা সিসিটিভি আছে, ওই সিসিটিভি বা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলতেছে। আমার প্রশ্ন হলো, প্রশাসনরা আরও যায় যে সিসি ফুটেজ দেখে সত্যতা মিথ্যা যাচাই করে লোকদেরকে আইডেন্টিফাই করে বের করবে, অথচ এখানে যে পুলিশ এবং আর্মিরা ওই সিসিটিভি ভেঙে ফেলতেছে এবং দেখলাম যাদেরকে পিটাচ্ছে তারা বের হয়ে সব দৌড় মারতেছে বাসা থেকে এবং বাড়িতে বাড়িতে যে তল্লাশি করতেছে এবং একজনকেও দেখলাম না যে পুলিশ বা আর্মির উপর আক্রমণাত্মক কোনো দৃষ্টিভঙ্গি বা আক্রমণ করার কোনো চেষ্টা করছে। এখন কথা হলো যে মায়ানমারও কিন্তু ঠিক এভাবে, ওই দেশে মুসলমানরা ছিল সংখ্যালঘু, তাদেরকে এভাবে দমন পীড়ন নির্যাতন করেছিল। এখন কথা হলো যে ইস্কনের এটা ভয়ঙ্করের জন্য এরকম হয়েছে, এটা বলবেন। তাহলে আমার প্রশ্ন হলো, যারা যে 8 দফা দাবি দিয়েছে তাদের সাথে বসে এই 8 দফা দাবির যদি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস এটা সমাধান করে দিতেন, যেগুলো মানা যায় সেগুলো মানলেন, যেগুলো মানা যায় না সেগুলো মানলেন না, তাহলে তো এই সিচুয়েশনের সৃষ্টি হতো না। এখন আপনি আর একজনকে দোষারোপ করছেন, কিন্তু কথা হলো আপনি নিজেরা কোনো কিছুর স্টেপ নিচ্ছেন না, তার দায়িত্ব আপনাদের উপরে বর্তায়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশ ঠিকই অং সান সু চি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু সেখানে এই সংখ্যালঘুদের দমন করতে যেই তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে এখন কারাভোগ করতেছেন। তা আমিও দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক ওই পথে হাঁটছেন। তা না হলে কেন হিন্দুদের এই 8 দফা দাবি তিনি নিষ্পত্তি করছেন না বা এইটা নিষ্পত্তি করার কোনো আগ্রহ দেখাচ্ছে না, বরং এই যে পিনাকি ভট্টাচার্য, এই মাহমুদুর রহমান, এদের উস্কানিতে এবং কিছু উগ্রবাদী লোকের উস্কানিতে ওদেরকে আরও যে কীভাবে দমন নিপীড়ন নির্যাতন করা যায়, তাদেরকে মিথ্যা মামলা দিয়েও দমন করার চেষ্টা করা হচ্ছে। কালকে দেখলাম যেভাবে পিটালো, তো অমানবিক, এভাবে পিটানো উচিত হয়নি। যে একটা ওসমান গনি নামে সে মুশকিল লিগা কয়েকদিন আগেই দিয়েছে, আবার পরে বলছে যে ওকে নাকি ওরা তুলে নিয়ে গেছে। একটা ন্যারেটিভ সৃষ্টি করলো, ন্যারেটিভ সৃষ্টি করে ওরা বোঝাতে চাইলো যে এরাই সংঘর্ষ তৈরি করতে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। যদি এভাবে দেশ চলতে থাকে তাহলে আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালে অং সান সু চির মতনই
হয়ে উঠবে। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। বন্ধুরা, আমরা তার বক্তব্যটি শুনলাম। তিনি কিন্তু আসলে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো অনেকটা ইসকন বা অন্যান্য হিন্দু ধর্মাবলম্বীদের মতোই হচ্ছে, বা যারা একপক্ষিকভাবে প্রচার করছে তাদের মতোই। কিন্তু এটা যখন তিনি একজন মুসলমান, তিনি এই বিষয়টি নিয়ে যখন কথা বলছে, অবশ্যই আমাদের মতে তিনি ভালোভাবে জেনে তারপরে কথা বলা উচিত ছিল। তো তিনি যেভাবে প্রকাশ করেছে এই বিষয়টি সত্যি দুঃখজনক, এটির প্রতিবাদ না জানালে নয়। যেমন তিনি দাবি করেছে যে মায়ানমারের স্টাইলে এখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হয়েছে, কিন্তু তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন যে তিনি যে আসলে প্রচার করেছে, এখানে যে হামলা করেছে, কেন হামলা করেছে এই বিষয়টি কিন্তু তিনি টোটালি এড়িয়ে গিয়েছেন। যেখানে দেখা গিয়েছে, আমরা স্পষ্টভাবে জানি দেশে যে ঘটনাটি ঘটেছে, একজন মুসলিম তিনি একটি ইসকন বা হিন্দুদের নিয়ে একটি বিভ্রান্তিকর একটা পোস্ট করেন। এরপরে উত্তেজিত হিন্দুরা সেখানে যান এবং এই মুসলিমকে আটক করেন। তো সেখানে প্রশাসন যখন ঘটনাটি জানাজানি, প্রশাসন খবর পায়, প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী এবং পুলিশ সেখানে যান এবং গিয়ে স্থানীয় উত্তেজিত হিন্দুদের বলেন যে দেশের আইন অনুযায়ী আমরা তার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করব। কিন্তু এই আশ্বাসের পরেও তারা তাকে ছেড়ে দিতে চাননি। এক পর্যায়ে যে প্রশাসন, সরাসরি প্রশাসনের উপরে সেখানে উত্তেজিত হিন্দুরা আক্রমণ করে বসে এবং সেখানে 12 জন পুলিশ এবং আর্মির মোট 12 জন সদস্য আহত হন। সেখানে হিন্দুদের যে জুয়েলারি দোকান রয়েছে, সেই জুয়েলারি দোকানের যে এসিড ব্যবহার করা, এমনকি প্রশাসনের উপরে সেই এসিড নিক্ষেপ করা হয়। কিন্তু এই যে মুসলিম ব্যক্তিটি ভিডিওটি প্রকাশ করেছে বা কথা বলেছে, তিনি এই বিষয়টি সম্পূর্ণই এড়িয়ে গিয়েছে, যেটা সত্যি দুঃখজনক। তিনি সম্পূর্ণ একপক্ষিকভাবে প্রচার করেছে। এখানে যে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, তার আগে যে প্রশাসনের উপরে জায়গার হিন্দুরা আক্রমণ করেছে, এই বিষয়টি তিনি 100% এড়িয়ে গিয়েছেন, যেটি সত্যি দুঃখজনক। এবং তিনি দাবি করেছেন পরবর্তীতে যে চিন্ময় কৃষ্ণ তাকে কিন্তু শৃঙ্খলা ভঙ্গের কারণে আগেই ইসকন থেকে বিতাড়িত করা হয়েছিল, এমনটা কিন্তু ইসকনের পক্ষ থেকেও জানানো হয়েছিল। তো বন্ধুরা, আমরা যে বিষয়টি যে তিনি যে প্রচার করেছেন সেই বিষয়টি সত্যি একজন মুসলিম হিসাবে তিনি একপক্ষিকভাবে প্রচার করেছেন। যেই প্রচার মুসলমান এবং তার দাড়ি এবং টুপি থাকার কারণে তার এই ভিডিওটি অনেকেই হিন্দুরা যেটা আসলে ঢালাওভাবে প্রচার করেছে। তো তার একপক্ষিকভাবে কেন তিনি এই প্রচারটি করেছেন আমরা জানি না। অবশ্যই তিনি এই বিষয়টি নিয়ে যখন কথা বলেছেন, অবশ্যই তার উভয় পক্ষের বিষয়টি ভালোভাবে জেনে তারপরে বিষয়টি নিয়ে কথা বলা উচিত ছিল। তো আমরা আশা করব অবশ্যই তিনি এই বিষয়টি আরো ভালোভাবে জেনে আরো একটি ভিডিও দেবে, এমনটাই প্রত্যাশা। তো বন্ধুরা, এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।